এই বাজার মানুষের চিন্তা ভাবনাকে অনেকটা তৈরি করে দেয়, আর এই বাজারই মিডিয়াকেও অনেকটা চিন্তা করে দেয়। মিডিয়া কোনো আমি জনহিতকর কাজ করব এই চিন্তা নিয়ে শুরু করে তা নয়। মিডিয়া কতগুলো ব্যবসায়িক বিবেচনা নিয়ে শুরু করে। তো এই যে বাজার আমাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্কগুলোকে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার করে তুলেছে। আমাদের মানুষের সঙ্গে মানুষের সব সম্পর্কেই একটা ব্যবসায়িকতার ধরন এসে গেছে আর কি। অনেক পরিমাণেই সেটা আমি বুঝতে পারি যে এমনকি ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যেও এটা বড় বেশি এসে গেছে। সেটা মোটেই ভালো নয়, কিন্তু এসে গেছে। এখন এই একটা দিক, বাজারকে হঠাৎ তুলে দেওয়া যাবে এমনও নয়। বাজারও থাকবে, ব্যবসায়ও থাকবে, ব্যবসায়িকতা থাকবে, এবং মিডিয়া এবং আমাদের নানা অন্য কাজকর্মে এদের প্রভাব, বাজারের প্রভাবটা থাকবে। তার ভেতর থেকেই আমরা কোন সাংস্কৃতিক আন্দোলনের ভিতর দিয়ে শেষ পর্যন্ত আমাদের চিন্তাভাবনা, সমাজের চিন্তাভাবনাকে একটুখানি আরও ভালোর দিকে নিয়ে যেতে পারি, এই চিন্তাটাকেই রাখতে হয়। আমি যখন ভাবি যে কারা শেষ পর্যন্ত সমাজের চিন্তাভাবনাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্যে কিছু পরিমাণে সক্ষম হয়েছেন, কেউই খুব বেশি পরিমাণে সক্ষম হয়েছেন তা নয়, কিন্তু কিছু পরিমাণে সক্ষম হয়েছেন, তাহলে দেখা যায় যে এই রামমোহন থেকে একটা আন্দোলন শুরু হলো। ওটাকে অনেকে নবজাগরণ বলেছেন। ব্রাহ্ম ধর্মের ভিতর দিয়ে একরকমভাবে আমাদের ধর্মীয় চিন্তা ইত্যাদি এগুলোকে পরিবর্তিত করার চেষ্টা হলো। তা আমাদের ভিতরেও এখন সমাজ পরিবর্তন, সে রাজনীতির কথা শুধু না ভেবে বোধহয় সমাজের কতগুলো প্রচলিত ব্যাপার আছে যেগুলো পরিবর্তন, সমালোচনা দরকার। মিডিয়ার উপরে নির্ভর করে সেগুলো হবে তা নয়। কিসের উপর নির্ভর করে হবে? এখন খুব সহজ উদাহরণ দিলে ব্যাপারটা যে কত কঠিন তাও বোঝা যায়। সহজ উদাহরণ দিলে এই পণ প্রথাটা এতই মন্দ জিনিস। এই পণ প্রথার ফলেই এদেশে মেয়েরা অবহেলিত। কোনো মেয়ে জন্ম হলেই প্রথম থেকেই চিন্তা যে একে তো আবার বিয়ে দিতে হবে। তো পণ প্রথা দেখুন একটা আইন করে বন্ধ করে দেওয়ার পরেও চলছে। হ্যাঁ, এবং সেই পণ কে দেয়নি সেই জন্য এখন পর্যন্ত বধূ হত্যা পর্যন্ত চলছে। এই জিনিসটা বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয়, শেষ পর্যন্ত যেমন রামমোহন বিদ্যাসাগর ইত্যাদিদের আন্দোলন, ওটা একটা ছিল বিশেষ ব্যাপার। ওটা বাজারের ব্যাপারও নয়, আর ওটা যে মিডিয়া তৈরি করেছিল তাও নয়। ওটা কিছু মানুষের জাগ্রত বিবেকের আন্দোলন। শেষ পর্যন্ত এখনো আমাদের সমাজে এত সমস্ত মন্দ জিনিস আছে, যথেষ্ট তার বিরুদ্ধে প্রতিবাদ নেই। মানে জিজ্ঞেস করলে লোকেরা বলবে হ্যাঁ মন্দ বটে, জিজ্ঞেস করলে লোকেরা বলবে পণ প্রথা মন্দ বটে, কিন্তু নিজেরা সেগুলো একরকম মেনেই নিয়েছে। এই যে আমাদের বিধবাদের সম্বন্ধে যেসব নিয়ম হিন্দু সমাজে, মানে আমরা সবাই সাম্যের কথা বলি,
তো বিধবাদের সম্পর্কে যেসব নিয়ম করা হয়েছে, কোনো স্বামী স্ত্রী মারা যাওয়ার পর স্বামীর জন্য সেই নিয়মগুলো পালনীয় করা হয়েছে, সাম্যের বিন্দুমাত্র এখানে আছে। তো কী জন্য বিধবাদের জন্য এই নিয়মগুলো করা হবে, যেখানে পুরুষের জন্য এই নিয়মগুলো একেবারেই নেই? তা এইরকমভাবে আমি বললে কেউ আমার কথার প্রতিবাদ করবে না, কিন্তু এই সমাজে এই ব্যাপারে কীরকম কোনো চেতনা নেই একরকম। তো এই চেতনাকে জাগ্রত করা আমার মনে হয় যে সংস্কৃতির ক্ষেত্রে একটা প্রতিবাদী আন্দোলন দরকার, প্রতিবাদী এবং আবার একই সঙ্গে সেটাই গঠনমূলক বটে। কারণ শুধু প্রতিবাদী আন্দোলন জোরালো হয় না যদি না সামনে একটা অন্য বিকল্প সংস্কৃতির চিন্তা তুলে ধরা যায়। তা আমার মনে হয় যে আমাদের মধ্যে, আমি মনে করি এই মুহূর্তে, এই কিছুদিন যাবৎ আমি দেখতে পাচ্ছি শিল্পীদের ভিতরে আস্তে আস্তে এক ধরনের জাগরণ দেখা দিচ্ছে। তা শেষ পর্যন্ত শিল্পী, সাহিত্যিক এবং সমাজ নিয়ে যারা চিন্তা করেন, বিবেকী মানুষ, এদের সকলের সমবেত চেষ্টার ভিতর দিয়ে সংস্কৃতির কোনো একটা পরিবর্তন, সংস্কৃতির রূপান্তর, এটা এই সময়ের একটা বড় কাজ। এই কাজটা সরকার করতে পারবে না। সরকার কি করতে পারে? সরকার কিছু আইন প্রণয়ন করতে পারে, যে জন্য আমি পণ প্রথার কথা বলছিলাম। কিন্তু শুধু আইন প্রণয়ন করলেই হয় না, শেষ পর্যন্ত মানুষের ভেতর থেকে চিন্তাভাবনার একটা পরিবর্তন দরকার হয়। তো এই কাজটা সরকার করতে পারবে না। এই কাজটা রাজনীতির ভিতর দিয়েও হবে না, কারণ রাজনীতির ভিতর দিয়ে শুধু দলীয় মানেই হলো এরা ভোটের কথা চিন্তা করে। হ্যাঁ, ব্যবসায়ীরা যেমন লাভের কথা চিন্তা করে, রাজনৈতিক দলেরা তেমনি ভোটের কথা চিন্তা করে। কিন্তু ভোট নয়, আর্থিক লাভ নয়, শুধু ক্ষমতা নয়, একটা বিকল্প সমাজ এবং বিকল্প সংস্কৃতির চিন্তা নিজের মনের ভিতরে অনেকটা উজ্জ্বল করে ধরে সেটা অন্যের মধ্যে পৌঁছে দেওয়া, এটা একটা কঠিন কাজ। কিন্তু অন্য অনেক কিছুর সঙ্গে এইটা যথেষ্ট যোগ না হলে শেষ পর্যন্ত স্থায়ী কোনো ভালো হবে বলে আমার মনে হয় না।